কোন কোন নায়িকার কার সঙ্গে? আপনার সাথে? আমার সাথে কোনো নায়িকার প্রেম ছিল না। এটাই ঠিক, প্রশ্নটা ভালো করেছ। প্রথম হচ্ছে মদ তিতা না মিষ্টি আমি বলতে পারবো না। 4-5 যখন পড়ি তখনই স্কুল লুকায় গিয়ে ছবি দেখতে যাই। রাজ্জাক ভাই আমাদের বন্ধু, রাজ্জাক ভাই আমার সিনিয়র, আমরা রাজ্জাক ভাই বলি। উনি আসলে আমরা বসার জায়গা দিয়ে দিতাম। আগরতলা এখান থেকে কিভাবে যাওয়া যায়? আপনার কি পাইক্যা? পাইক্যা মানে পাকিস্তানি। কারণ পাইক্যা না, আমরা বাংলাদেশের দেশি কই না, আমরা বাংলাদেশের। আমি কিন্তু খুব ভালো গান গাইতাম ওই তখন। আজকে কি আমরা একটু গান শুনবো আপনার কণ্ঠে? আচ্ছা, ওটা বলি, এটা শুনতে পারি। এই দিনে চিরদিন জনতার চোখে জ্বলবে। এই কথা অনেকেই বলে যে পরিচালকদের সঙ্গে নায়িকাদের প্রেম। সো দেলোয়ার জাহান ঝন্টু যেহেতু তার জীবদ্দশায় এতগুলো চলচ্চিত্র করে ফেলেছে এবং সেই সময় তো তিনি তাগড়া যুবক, তো তার সঙ্গে কোন কোন নায়িকার আসলে প্রেম ছিল? কোন কোন নায়িকার কার সঙ্গে? আপনার সাথে? আমার সাথে কোনো নায়িকার প্রেম ছিল না। এটাই ঠিক, প্রশ্নটা ভালো করেছ। আমি মানুষকে বললে আমি আনন্দিতই হব। দুটা জিনিস থেকে আমি একেবারেই অদ্যাবধি দূরে। প্রথম হচ্ছে মদ তিতা না মিষ্টি আমি বলতে পারবো না। আর দ্বিতীয়, ওই সেন্সে কোনোদিন কোনো মেয়ে গায়ে টাচ করিনি, আঙুল স্পর্শ করিনি। তা আমি একদম ফ্রেশ আছি, একদম ফ্রেশ। আমাদের চলচ্চিত্রে কাউকে যদি তুমি বলো, নায়িকা বলো, নায়ক বলো, নায়িকাদের বলো যে ঝন্টু ভাইয়ের চরিত্র দেখলাম, ওটা চর মারবে। ঝন্টু ভাইকে আমরা চিনি, অন্য কথা বলো। দেলোয়ার জাহান ঝন্টুর বর্তমান বয়স কত? আমার 80। ভাবা যায় না। আমি যদি ভুল না করি, সম্ভবত 1964 সালে আপনি প্রথম এফডিসিতে লুকিয়ে আসেন সিনেমা দেখার জন্য। হ্যাঁ, সিনেমা না, শুটিং দেখার জন্য, রাইট। এবং তারপরে বোধহয় 1971 থেকে, মানে স্বাধীনতার পর আমি মুক্তিযুদ্ধ করে যখন ফিরে আসলাম, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তো আমি ব্রাহ্মণবাড়িয়া খুব একটা থাকি না, প্রতি মাসে বা 2 মাস পর পরে একবার যাই। আমার জন্মস্থান, আমার বাবা মার কবর সেখানে, আমার ওয়াইফেরও কবর সেখানে, আরও আত্মীয় স্বজন সবারই। আমার ছোটবেলাটা ছিল প্রথম ঢাকা। তখন আমার বোধহয় 3 বছর। আমার স্মরণ শক্তি খুব বেশি, এটা চলচ্চিত্রের লোকজন বলে। অনেকে বলো যে একটু বেশি বলে ফেলেছে। আমি আমার মায়ের বুকের দুধ পান করেছিলাম শেষ টার্গেটে, সেটা ওই 3 বছরের আগে, ওইটাও মনে আছে। আমার স্মরণ শক্তি খুব ভালো। তো ওই 3 বছর বয়সে আমি ঘরতে বেরোতাম না, জানলার দাঁড়িয়ে দেখতাম। জানলার সাথেই রোড, পুরান ঢাকা জেলখানার, আমি জেলখানার কোয়ার্টারে থাকতাম। আমার মাদার চাকরি করতেন সেই সুবাদে। আমার আব্বা মা মাঝে মাঝে ছবি দেখতেন। তো আমি ছবি দেখতাম। একদিন আমি ব্যথা পেয়েছি, ওরা ছবি দেখতে যাবে। আমি বললাম আম্মা বলতো, আম্মা আমি যাবো সাথে। তুই কি যাবি? না আমি যাবো। পরে জোর করছে, পরে আমাকে নিয়ে গেছে। আমি ব্যথা পেয়েছিলাম হাতে। তো সিনেমা হলে বলছে প্রথমে একটা গান, ওই গানটাও সবাই জানে, হাওয়া আমি উড়তা যাই মোরা লাল দুপাট্টা মালমালকা। হ্যাঁ, ওইখানের মধ্যে লেন্সে দিয়ে তাকে হাসে হেসে গানটা গাচ্ছে, মোরা লাল দুপাট্টা মালমালকা, জি মোরা লাল দুপাট্টা। তো আমি ভাবলাম আমি তো ব্যথা পেয়েছি হাতে, আমাকে আদর করে বোধহয় গান শোনাচ্ছে। তখন আবার সেন্স নাই এটার। যাক, ওখান থেকে তারপর একটু বড় হলাম, ওই ছবি ওইখান থেকে দেখা শুরু। তখন ওই যে 4-5 যখন পড়ি তখনই স্কুল লুকায় গিয়ে ছবি দেখতে যাই। 2 বছর একানা করে দিত, ওইটা জমায় যাবে 8.5 আনা। এই পুরো জীবনে সবচেয়ে ভালো বন্ধুত্ব হয়েছে আপনার চলচ্চিত্র অঙ্কনে কার কার সাথে? আমার বন্ধুত্ব হয়েছে নায়করাজ রাজ্জাক ভাই আমাদের বন্ধু, রাজ্জাক ভাই আমার সিনিয়র, রাজ্জাক ভাই বলি। উনি আসলে আমরা বসার জায়গা দিয়ে দিতাম। কারণ বাংলা ছবির দর্শক আমি রাজ্জাক ভাইকে দেখে হয়েছে। এর আগে আমরা সুচিত্রা সেন, উত্তম কুমার, দিলীপ কুমার, মধুমালা, নার্গিস, রাজ কাপুর, ওদের ছবি দেখতাম। রাজ্জাক ভাই হওয়ার পর রাজ্জাক ভাইয়ের ছবি দেখার পর ভাবলাম যে উত্তম কুমারের ছবি, সুচিত্রা সেনের দরকার নাই, রাজ্জাক ভাই আছে, কবরী আছে, এদের ছবি দেখবো। এই বাংলা ছবির দর্শক হলাম। মুক্তিযুদ্ধে যখন গেলেন সেই সময়টার গল্প একটু শুনতে চাই আমি, যে মুক্তিযুদ্ধে কোন মাসে গিয়েছিলেন এবং 16 ডিসেম্বরে যখন ফিরে আসেন, ডিসেম্বরে 25 মার্চে ওই যে যখন নাকি হামলা করলো, তখন আমরা ব্রাহ্মণবাড়িয়া ছিলাম। তখন শুনলাম যে কয়েকদিন পরেই পাক আর্মিরা এইখানে চলে আসতেছে। তখন আমরা আম্মা আব্বা একসঙ্গে ছিলাম, আমার বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে আমরা শহর থেকে আমাদের এক আত্মীয়র বাড়িতে চলে গেলাম। তারপর সেখান থেকে আমরা বামুটিয়া বর্ডারে গেলাম। তখন বর্ডার খোলা, ওপেন। যাওয়ার পর আমরা বললাম যে আগরতলা এখান থেকে কিভাবে যাওয়া যায়? আপনার কি পাইক্যা মানে পাকিস্তানি। আমরা পাইক্যা না, আমরা বাংলাদেশের দেশি কই না, আমরা বাংলাদেশের। ও আচ্ছা, আগরতলা যাবেন, এখান থেকে 22 কিলো। টাউনে কাউকে চিনি না,
আনওয়ান্টেড একেবারে। খুব স্বাভাবিক। হ্যাঁ, তারপরে ওখানে আমরা কী খাবো পয়সা করে আনি নাই, তো আমরা ছোটো ভাই থেকে যান, ওর হাতে একটা আংটি ছিল স্বর্ণের, সেটা বিক্রি করলে ওটা বিক্রি করে তারপর আমরা ওইখানে একটা নাস্তা ব্রাহ্মণবাড়ি আছে, সেখানে আছে, সেটা হচ্ছে ওই চিরা দই না চিরা মাঠা কলা বাতাসা, আচ্ছা ওইখানেও আছে। সকাল আমরা ওই নাস্তাটা খাইলাম পেট ভরে। কলেজ টিলেকে নাম হইলো, গিয়ে দেখলাম কলেজ, ওখানে আমাদের অনেক ছাত্র, ইউনিভার্সিটির ছেলে বেরিয়ে অভাব নাই, ট্রেনিং নেওয়ার কথা বলছে। তা আবার বলছে যে ট্রেনিং সেন্টারের মধ্যে কিন্তু কালচারাল প্রোগ্রাম হবে, কারণ গান যে দেশাত্মবোধক গান গেয়ে তাদেরকে রক্ত গরম করতে হবে। আমি কিন্তু খুব ভালো গান গাইতাম ওই তখন। আজকে কি আমরা একটু গান শুনবো আপনার কণ্ঠে? আচ্ছা, ওটা বলি, এটা শুনতে পারি। আমি কইলাম যে আমি কালচারাল লাইনে যাই, হ্যাঁ যাও। তখন একটা কালচারাল লাইন হচ্ছে, ওইখানে আমরা সেক্টরে গিয়ে আমরা গান গাইতাম। ওই 2টা লাইন গাবো। হ্যাঁ ঠিক আছে। এই দিন চিরদিন জনতার চোখে জ্বলবে, সোনা জলায় আগামীর রূপময় কথা বলবে, আলোকের দিকে হাত বাড়িয়েছি আজ আমরা, সোনা জলায় আগামীর রূপময় কথা বলবো, এই দিন চিরদিন জনতার চোখে জ্বলবে। এই আমরা গাইতাম।